প্রিয় দর্শক সবাইকে ওয়েলকাম করছি মেরিল মিল্কস অফ বার ক্যাফে লাইভের আজকের আয়োজনের সাথে আছি আমি অর্চি রহমান এবং আজ বিশেষ একজন মানুষ আসলে আমার সাথে আছেন। তিনি ভীষণ মজার একজন মানুষ। আমার মনে হয় শোয়ের মধ্যে যত তার সাথে আড্ডা দেই তার থেকে বেশি আড্ডা আসলে শোয়ের বাইরে দেওয়া হয়। চমৎকার গল্প করেন, সবসময় জমিয়ে রাখেন, খুব আড্ডাবাজ একজন মানুষ। এটা তো বলছিলাম তিনি মানুষ হিসেবে কেমন তার কথা, কিন্তু আপনাদের কি মনে আছে ইতিকথার সেই জামালের কথা? এরকম একটা চরিত্র নিশ্চয়ই আপনাদের কেউ ভোলেননি এবং ভোলার কথা নয়। দুর্দান্ত অভিনয় করেছিলেন এবং তিনি মজা করে এখনো বলেন এমন অনেক ঘটনা আছে যে জামাল নামেই তাকে সবাই এখনো ডাকেন। তার আসল নাম কি সেটাও কিন্তু অনেকে বলতে ভুলে যান। আমার মনে হয় এই জামাল বা ইতিকথা থেকে আপনারা বুঝে গেছেন কে আছেন আজ আমাদের সাথে, এবং হঠাৎ করেই অনেক বছর পর তাকে একটি ওয়েব সিরিজে দেখে আমরা সবাই আঁতকে উঠেছিলাম। আজকে সেই গল্পই শুনবো। আমাদের সাথে আছেন গুণী অভিনেতা তুষার খান। চলে যাচ্ছি তার কাছে। কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি এবং আমি তো শুরুতেই বললাম যে আপনার সাথে এত চমৎকার সময় কাটে এবং এত মজার একজন মানুষ আপনি। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি কি সবসময় এরকম প্রাণোচ্ছল, উজ্জ্বল? আর যতক্ষণ জেগে থাকি, বেঁচে থাকি, ততক্ষণ তাই থাকার চেষ্টা করি। আচ্ছা, মানে সবার কাছে তাহলে আপনার রূপটা একই রকম। হ্যাঁ, সেই ভালোবাসা আড্ডাবাজি করে জীবন তার কতদিনের, হ্যাঁ। সেটাই, বুঝছো না? এবং এই যে কাজের গল্পে আসবো তার আগে আসলে আমার একটু বলার আছে যে অনেকটা বছর আপনাকে কোথাও পাইনি। হঠাৎ করে আপনাকে একটা নতুন ওয়েব সিরিজে পেলাম এবং এই ওয়েব সিরিজ দিয়ে আপনার ওটিটি কন্টেন্টের যাত্রা শুরু। আতকা। হ্যাঁ। আতকাতে আসলে এমন কি পেয়েছেন যে আতকার গল্পটা দিয়ে আপনি বেছে নিলেন যে আমি এই ওয়েব সিরিজে কাজ করতে চাই? আতকা আসছে আমার কাছে অফার। একদমই তাই। হ্যাঁ, তো আমাকে নিধি ফোন করলো, আমাদের ডিরেক্টর। আরাফাত মোহসেন নিধি। তো নিধি ফোন করার পরে বলে যে ভাইয়া এরকম একটা কাজ করতে চাই। আমি দুটা প্রশ্ন করছিলাম, কি প্রশ্ন সেটা বলবো না। ওকে। আমি বললাম যে তোমরা কি এইটা বা এরকম, বলে না ভাইয়া। ওকে বলো। তারপরে ও বললো গল্পটা ছোট্ট করে, বলে ভাইয়া এটা খুব ভালো, মানে গল্পটা শুনে এত ভালো লাগছে। বলে যে আমার অনেক দিনের চিন্তা ভাবনা ছিল, অনেকদিন আমি চিন্তা ভাবনা করছি এই ধরনের কিছু কাজ করব, একটা কাজ করবো। আমি ফাইন, আমি আর কোনো কিছু চিন্তা ভাবনা করি না। আমি ওই প্রথম যে দুটো কথা জিজ্ঞেস করছি ওই দুটার বাইরে তো আমার ওইটা বাস, ওইটা আমার জন্য যথেষ্ট। চল আমরা কাজ করবো। তখন আবার বলে যে কে কে আছে, তো সব দেখি যে পুরানা সহ আমরা হায়াত ভাই, তো ওইটাও একটা আলাদা আনন্দের একটা বিষয় ছিল। তারপরে আমরা তোমার শুটে গেলাম মানিকগঞ্জ, ঢাকার বাইরে। সেখানে গিয়ে এই প্রথম আমি হায়াত ভাই একসাথে আউটডোরে থাকলাম। ইউজুয়ালি আমি আউটডোরে থাকি না বলতে গেলে। হ্যাঁ, তো বাট এইবার সবকিছু মিলে ওদের কাজের পরিবেশ, ওদের টিমের অবস্থান, তারপরে আমাদের ওখানে থাকা টাকার সবকিছু ব্যবস্থা মিলে, প্লাস হায়াত ভাই থাকছেন, সবকিছু হচ্ছে আমিও থাকবো। ঠিক আছে, ওকে। বলে যে ভাইয়া থাকবেন না যাবেন? না, থাকবো, আমার ভালো লাগছে। এবং ওই যে থেকে কাজ করা সবকিছু মিলে অনেক ভালো লাগলো, অনেক ভালো লেগেছে। দর্শক হিসেবে কি আসলে নিজের কাজ কখনো দেখা হয়? আতকার কি পুরো সিরিজটা আপনি দেখেছেন? লজ্জা লাগে না? নিজের কাজ নিজের দেখতে খুব লাগে। কেন এরকম করলাম, মনে হয় যে আরেকটু তো ইয়ে করতে পারতাম। আচ্ছা, এটা কি সবারই হয়? বেশিরভাগ আসলে শিল্পীদের কাছে আমি এই কথাটা শুনি, সবাই বলেন, দেশে বিদেশে বরেণ্য যে শিল্পীরা আছেন বলেন যে আমাদের কাছে আমরা দেখতে পারি না, আমাদের কাছে মনে হয় স্যাটিসফ্যাকশনটা আসে না। হ্যাঁ, যেমন ধরো যে এখন তো ইউটিউবে গেলে তুষার খান দিলে মনে করো যে অনেকগুলো নাটকে ক্লিপ আসছে, চাইলে তো দেখতে পারি। কখনো ঢুকি না, তুষার খান লিখি না, কারণ হচ্ছে বললাম নিজেরটা দেখলে মনে হয় এটা কেন করলাম। এই আটকাতে একটা, আমি দৃশ্যের কথাটা বলবো না, একটা সিনে আমার কাছে পরে মনে হয়েছে, ওইটা অন এয়ারের পরে না, কাজ করার পরেই মনে হয়েছে আমি এরকম কেন করলাম। আচ্ছা, কাজ করার পরেই ওটা মনে হয়েছে, স্ক্রিনে আমাকে তো আমার নিজের মারার ইচ্ছা হবে তখন, বুঝছেন? এটা তাহলে অনেক বেশি হয় আসলে। এবং যেহেতু শুটিং এর গল্প শুনছি এবং অনেক প্রজন্মের একসাথে কাজ হয়েছে, একটু কাজের অভিজ্ঞতাগুলো শুনতে চাই। কেমন লেগেছে পুরো টিমের সাথে কাজ করতে গিয়ে? ওই শুরুতে তো বললাম যে আমার মানে টিমটাকে খুব ভালো লাগে, এত ভালো সবাই, এত, এবং ওরা না মানে হচ্ছে হলো নিজেদের সন্তানের মতন, ছোট ভাইয়ের মতন, এবং যে পরিবারের আমাদের সময় কিন্তু একটা বিষয় ছিল আলাদা, আমাদের ফ্যামিলি বন্ডিংস বল, ভাইদের প্রতি সম্মান, ছোটদের প্রতি স্নেহ, এই যে বিষয়টা না, এই বিষয়টা কিন্তু আস্তে আস্তে আমাদের কিন্তু হারাই যাচ্ছে।
ওই জিনিসটা কিন্তু আমাদের ওই টিমের মধ্যে ছিল, আচ্ছা। আমাদের পরিবেশটা ওরকম ছিল, সবকিছু এবং মিলে আজকার গল্পটাতেও তো আসলে ছিল যে অনেকদিন পরে আমরা একটা পারিবারিক গল্পের কাজ এবং পেয়েছি। একই মানে পরিবেশ মানে হুম। সবকিছু মিলে না তোমার আমার কাছে কখনো মনে হয় না যে আমি আমার বাসার বাইরে আছি, হুম। বুঝছো? আর যাদের সাথে কাজ করছি, বিশেষ করে পুরানা যারা আমার সহশিল্পী, প্রত্যেকের সাথে অনেকদিন পরে কাজ করা, তো ওটাও একটা ভালো লাগার বিষয় হ্যাঁ। আছে। হ্যাঁ, সবকিছু মিলে খুব ভালো লাগছে। প্রথম দিকে তো আমরা শুনেছিলাম যে এটা হয়তো হরর কমেডি হতে যাচ্ছে বা এরকম কিছু হবে। আপনারও কি তাই মনে হয়েছিল? পুরাটা ও যখন মানে গল্পটা যখন শুনছি হুম। তখন একরকম মনে হয়েছে, কিন্তু যখন স্ক্রিপ্টটা দেখলাম, তারপরে যখন দেখলাম কাজ যখন শুরু করলাম, তখন কিন্তু এটার মনে হয় নাই। তখন দেখলাম যে না, একদম একটু ডিফারেন্ট এবং হুম। আ মানে এটা আসলে একটা ভালো লাগার একটা গল্প, বিষয়। ভালো হুম। লাগার প্রোডাকশন। আমার তো বিশ্বাস, এবং অনেকেই তো এখন আমার সেদিন আমার ভাস্তির জামাই বলছে, চাচা আপনার নাটক দেখতেছি আমি। গুড, ফাইন। তো সবাই এরকম বাইরে ভেতরে লেখালেখি তো হচ্ছেই। খুব ভালো রেসপন্স আসছে সবাই। মাশাআল্লাহ। এবং আপনাকে তো আসলে অনেকদিন পরে আমরা পেয়েছি। এটা কিন্তু একটা বেশ বড় কারণ ছিল এবং এখানেই আমার একটু জানার ইচ্ছে আছে যে আপনি তো অনেক জনপ্রিয় এবং আপনাকে সবাই অনেক পছন্দ করে, ভালোবাসে দর্শকেরা। তারপরেও আপনি কেন দূরে ছিলেন? এটা অভিমান বলতে পারো, ক্ষোভ বলতে পারো। মানে মাঝখানে তো একেবারে ভয়াবহভাবে নোংরামি ঢুকে গেল আমাদের নাটকের মধ্যে। হুম, হুম। অশ্লীলতা, অমুক-তমুক। এখন কিছুটা কমেছে। এখন যে নাই আমি তা বলব না। এসব জায়গায় না কাজ করতে নিজের লজ্জা লাগে, বুঝছো? আমি বলব না যে ভালো লাগে না, লজ্জা লাগে। ভালো হুম। লাগে না তো বটেই। জি। হ্যাঁ? তো সবকিছু কারণেই নিজেকে অনেকটা সরায় নিয়েছিলাম। তারপরে এই যে এখন তার মাঝে যে কাজ করি নাই তা না, খুব কম। খুবই কম কিন্তু বেছে সেগুলো বেছে। হলো একেবারেই, এখন সালাউদ্দিন লাবলু যখন একটা নাটকের জন্য হুম, আমাকে বলে, তখন তো আমার আর ভাববার কিছু নাই। আমি জানি যে নাটকটা ভালো হবে। হুম। সেটা ১ ঘন্টার হোক। আমি ঈদের নাটক করলাম গত বছরের বোধহয় জি, জি। সালাউদ্দিন। বছরে ১ টা ২ টো আ কাজে আপনি যুক্ত ছিলেন। এক্সাক্টলি, হ্যাঁ। তো ওরকম হলে আই এম ফাইন। হুম। যেরকম আমি তোমাকে বললাম না, শুরুতে আমি নিজেকে ২ টো প্রশ্ন করেছিলাম। ওই ২ টা হ্যাঁ। প্রশ্ন যখন দেখলাম যে ফাইন আমার সাথে, অ্যান্সার ঠিকঠাক হ্যাঁ, মতো ওকে, আছে। ফাইন, চলো মাশাআল্লাহ। এই কষ্ট লাগে, খারাপ লাগে। আমাদের জায়গাটা অনেকটা নষ্ট হয়েও গেছে। আমি যে একদম খুব ভালো আছি সেটা আমি হুম। বলব না। কারণ আপনারা আসলে যে ক্লাসিক কাজগুলোর মাধ্যমে আসলে আমাদেরকে যে কাজগুলো উপহার দিয়েছিলেন, মঞ্চ, টেলিভিশন, সিনেমা সবখানেই তো আসলে সেই কাজের মানটা সেভাবেই বজায় ছিল। এটা তো বিনোদন প্লাস মানে শিক্ষার একটা ব্যাপার ছিল। এক্সাক্টলি। পারিবারিক বন্ধন, ভালোবাসা এন্ড অফ সবকিছু। দ্য ডে নাটক শেষ হলো বা ফিল্ম শেষ হলো, তুমি কিন্তু একটা ইনফরমেশন পাচ্ছ। হুম, তুমি সমাজকে কিছু দিচ্ছ, তোমার পরিবারের জন্য, নিজের জন্য সেই নাটক বা ফিল্মের থেকে পাচ্ছ। এখন কোথায়? হুম। বলো? এখন তো খুব না। কম। হচ্ছে না যে তা না। কিন্তু ৩,০০০ এর মধ্যে ২ টা হলে তো আমি সেটাকে কাউন্ট করতে পারি না, হুম, না? হুম। ৩,০০০ এর মধ্যে ৫ টা হলে তো আমি কাউন্ট করতে পারি করতে না। পারে না। এখন জায়গাগুলা আর কি সব ব্যাপার হয়ে গেছে। আমি শুনলাম সেদিন যে আমাদের এক সিনিয়র আর্টিস্ট বলছেন যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ফোন করছে। ফোন করে ওনাকে বলছে যে উনি ফিজিক্যালি ফিট আছে কিনা ওনাকে বাসায় দেখতে যাবে, তারপরে কাস্ট করবে। আচ্ছা। এটা কোন নোংরামি? হুম, হুম। আমাকে বলো এটা কোন নোংরামি? এগুলো হচ্ছে আরকি। এনিওয়ে, হুম। যাই হোক। সেটা আসলে হ্যাঁ, দুঃখজনক। সেই বিষয়গুলো আসলে আমরা চাই না কেউ এরকম থাকুক। আমরা আপনাদের কাছ থেকে ভালো কাজই চাই। সেটাই আমাদের আসলে মূল ফোকাস থাকা উচিত। তবে এই যে যেমন ফুলগাঁওয়ের কথা আপনি বলছিলেন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সালাউদ্দিন লাবলুর এই কাজটি কবে পাবো আমরা? কবে দেখবো আবার নতুন কোন আমরা তো চরিত্রে আপনাকে? ইনফেক্ট কাজ শেষ করলাম হচ্ছিল নভেম্বরে, হুম, ২ মাস আগে, এবং সম্ভবত এপ্রিল মে এরকম সময়ে অন এয়ার হবে। আচ্ছা। এটা চ্যানেল আইতে যাবে। হুম। হুম? এই কাজটি নিয়ে আপনি কতটা আশাবাদী? দর্শকের মাঝে কি সাড়া জাগাবে কি অনেকদিন পরে মনে হয়? সিরিয়াল করলাম, হ্যাঁ, বুঝছো? হ্যাঁ, তো ওই অনেক দেখতে হবে। মাসুম রেজার লেখা, হ্যাঁ। সালাউদ্দিন লাবলুর সালাউদ্দিন লাবলুর ডিরেকশন। পরিচালনায়। হ্যাঁ, তারপরে আর্টিস্ট যারা আছেন, ওখানে রহমত ভাই আছেন, জলি আপা আছে, আমি আছি, আকমা হাসান, জয়রাজ, আরো হুম, সব হুম। মিলে অ একটা ভালো কিছু তো হচ্ছে, তাতে কোনো সন্দেহ। রনক আছে, রনক হাসান হুম, ওরা দুর্দান্ত করছে। অভিনয় শিল্পী হ্যাঁ, সবাই। হ্যাঁ, হ্যাঁ। চমৎকার। একটা ভালো কিছু আসতেছে, বাহ! আসতেছে। তাহলে আমরাও একটু অপেক্ষায় থাকি। আর অপেক্ষায় থাকতে একটু আমরা গেমে চলে যাই। কেমন হয় তাহলে? ওকে, ওকে। আপনার সামনে যে জারটি দেখতে পাচ্ছেন সেখানে ৫ টি প্রশ্ন আছে। আমি নিজেও আসলে জানি না কি প্রশ্ন আছে। সেখান থেকে আপনাকে ৩ টি প্রশ্ন তুলতে হবে এবং প্রশ্নগুলো জোরে পড়তে হবে, অ্যান্সার দিতে হবে এবং ঠিকঠাক মতো কিন্তু অ্যান্সার দিতে হবে, যেটা আমি জানি আপনি খুব মজা করেই দেন। ১ম এ একটা প্রশ্ন।
তে যাই আমরা, দেখি কি আছে। প্রথম প্রশ্ন দিতে চলো। আপনাকে এখনো কেউ জামাল নামে ডাকে? আমি আজকে ডেকেছি। দর্শকদের মধ্যে আমি বলবো 60% 60%। 70%, 60 to 70%। ওকে, হ্যাঁ, এখন আমার এখনো আপনি জামাল তাদের কাছে, হ্যাঁ হ্যাঁ আমার ভালোই লাগে। এবং হয়তো আসল নাম থেকে মনে করতে পারবে না, বলবে ওই তো জামাল সাহেব, হ্যাঁ, জামাল হ্যাঁ, সাহেব। হ্যাঁ, এটাও তো হ্যাঁ। এরকম অনেক ঘটনাও তো আছে আপনার। অনেক আছে, অনেক আছে। তারপরে মনে করো যে একটা জায়গায় হয়তো কেউ বললো যে ভাই আমাকে তুষার ভাই পাঠাইছে। হুম, তুষার ভাই একটু হয়তো জামাল ভাই পাঠাইছে, জামাইল্লা। ও ফ্যান্টাস্টিক, তাই আচ্ছা ফাইন, বুঝছো? জামাইল্লা বা অসাধারণ। জামাল, আমার ওই যে বললাম 60 to 70% দর্শক এখনো বাহ। জানে আমার নাম ওইটা। চমৎকার। পরবর্তী প্রশ্নে যাই। আর জামাল নিয়ে অনেক মজার মজার ঘটনা আছে। অনেক অনেক। আপনি কি অনেকেরই বিয়ে আপনি নাকি অনেকেরই বিয়ে দিয়েছেন, আসল কাহিনী কি? এটা বলতেই হবে। এই প্রশ্নটাই উঠলো। হ্যাঁ, আহ, কার আমাদের বিয়ে দিয়েছেন? আমাদের আমাদের মধ্যে অনেকেরই, আমাদের মধ্যে আমি নাম বলি, হুম, আম, জয়রাজ, আখমো হাসান, হুম, শামীম জামান, বাবা। শাহনাজ খুশি, আহ, আমার এক জন আছেন বন্ধু, কাজিন, হুম, ফিল্ম প্রডিউসার, ডিস্ট্রিবিউটর, হুম, উনার আচ্ছা। সব প্রেম করা বিয়েগুলা আপনি এগুলো করেছেন, ঘটকালি করেছেন আপনি তাহলে একদম চরম পুরা। ভাবে। এবং আমাদের দুটা জায়গায় তো রাত্রে 12টার সময় কাজী সাহেবকে ঘুম থেকে উঠায় তারপরে আমি সর্বনাশ, এই অবস্থা ছিল। এই অবস্থা ছিল একদম। তো মানে ওগুলো বলতে গেলে না তোমার পুরা এত ঘটনা বহুল একটা জীবন আপনার। বাহ, চমৎকার। পরবর্তী প্রশ্নে যাই। কয়টা জানি উঠাতে হবে? আমরা দুটা উঠিয়েছি, আর আরেকটা। একটা। হ্যাঁ, ওকে, ছোটটা উঠাই। হ্যাঁ, ওকে। দর্শকদের হাসানো কতটা কঠিন। কঠিন মানে অনেক কঠিন কাজ, অনেক কঠিন কাজ। তুমি সিরিয়াস, হুম, কিন্তু তুমি এমন একটা কথা বলছো যে যেটা দর্শক হেসে শেষ, তুমি অনেক সিরিয়াস। হুম, এটা কিন্তু আসলেই কঠিন একটা কাজ। বাট আমি অনেক ভালোবাসি কমেডি করতে, তোমরা তো জানোই। হ্যাঁ, আই লাভ কমেডি, দেখতে পছন্দ করি এবং করতে পছন্দ করি। আমি জানি না মানুষ আমার দিয়ে কতটুকু উপভোগ করে, বাট আমি চেষ্টা করি, এবং এটা আসলে কঠিন কাজ ভাইয়া, অনেক সত্যি কঠিন কাজ। সত্যি। বাহ, সেই গল্পে ফিরছি, তবে ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতিটা নিয়ে আসছি। চল। প্রিয় দর্শক, মেরিল মিল্ক সোপ বার ক্যাফে লাইভে সময় হয়েছে ছোট্ট একটা বিরতি নেবার, ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। মেরিল মিল্ক সোপ বার, এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম ক্যাফে লাইভের আজকের আয়োজনের সাথে আছি আমি অর্চি রহমান, এবং আমার সাথে আছেন প্রিয় ভালোবাসার গুণী একজন অভিনেতা তুষার খান। চলে যাচ্ছে আবারও তার কাছে, এবং যে কাজের নানান স্মৃতির কথা গল্পে ছিলাম, একটা সময় তো আপনি দাপিয়ে অভিনয় করেছেন, সব মাধ্যমে কাজ করেছেন, এত ব্যস্ত সময় পার করেছেন, সেই সময়টা মিস করেন না এখন? প্রচুর প্রচুর মিস করি। মানে রাত্রে বাসায় ব্যাক করতাম, ধরো কাজ শেষ হতো 11টা, 11:15, বাসায় ব্যাক করতে করতে 12টা, 12:30। মেকআপ তো আমি ইউজুয়ালি কখনোই করতাম না। ফ্রেশ হওয়া। হ্যাঁ, একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে ঘুমাতে 1:30, 2টা, পরের দিন আবার সকালবেলা উঠে আবার কাজে। কিছু কিছু সময় যে মানে টায়ার্ড বা বিরক্ত লাগতো না তা না, কিন্তু যখন কাজে ঢুকে যেতাম না, তখন ওই 2 ঘন্টা আগের ওই টায়ার্ডনেস আর কখনো কিছু ছিল না। আর কাজ করে যে আনন্দ, বসে থেকে সে আনন্দ তো আসলে কোনো ক্ষেত্রেই নাই। মিস করি এখন অনেক কাজ মিস করি এই। আর একটা সময় তো আমি প্রচুর ফিল্মে কাজ করতাম। প্রচুর, আপনার এত সিনেমার ব্যস্ততা ছিল সে সময়, এবং বিক্ষোভ সিনেমার সময়টাতে তো আসলে একদম আপনার জীবনের মোড়টাই অন্যরকম ভাবে ঘুরে গেল। কেমন ছিল সে সময়টা, একটু গল্প শুনি। ওইটা আমার শুরুর দিকে, মানে ধরো নাটকেরও শুরুর দিকে। নাটকের শুরু। ইতিকথা নাটকটা গেল, তারপরে আমি ইতিকথা চলতে চলতে আমার হলো তোমার আজকের প্রতিবাদ, আমার প্রথম ফিল্ম চাষি ভাইয়ের, সেকেন্ড ফিল্ম হান্নান ভাইয়ের আজকের প্রতিবাদ। এটাও তখন আমার ইতিকথা চলছে শেষের দিকে।
হ্যাঁ, তারপরে তো আমি ইনভলভ হয়ে গেলাম হুম, ইয়েতে, একেবারে ফিল্মে। হুম নাটকে কম। আর নাটকে তখন প্যাকেজ নাটকটা তখনও শুরু হয়নি, তখন বিটিভি বেজ। বিটিভি হ্যাঁ, তার কিছুদিন পরে আমাদের এই যে প্যাকেজ নাটক যেটা আমরা বলি সেটা শুরু হয়ে গেল। তখন আস্তে আস্তে একটু একটু নাটক আর বেশি হচ্ছে ফিল্মের কাজ করি। আনফরচুনেটলি সালমান চলে যাওয়ার পরে আমি একদম বেকার হয়ে যাই, মানে ফিল্মে। কারণ আমার অনেকগুলো ফিল্ম একসাথে কাজ করা ছিল। প্রিয় নায়ক সালমান শাহের কাছের বন্ধু, কাছের মানুষের চরিত্রগুলোতে আমরা দেখেছি এবং অফ স্ক্রিনেও তো তার খুব ক্লোজ ছিলেন আপনি। অনেক 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 মানে সে কি স্মৃতি মনে পড়ে এখন? ওগুলো অগণিত। হ্যাঁ, আসলেই তাই। এবং মানে অনেক সুখের আছে, কিছু দুঃখের আছে, মানে মন খারাপের আছে, সব রকমেরই আছে। ও মানে আমি সবসময় বলি, এবং আমি না, এটা সবাই জানে, সবাই মানে বিশ্বাস করে, ছিল অনেক ভালো একটা মানুষ ছিল, অনেক প্রাণবন্ত উচ্ছল একটা মানুষ ছিল, এবং ও রিয়েল লাইফে হিরো ছিল, কিন্তু ব্যক্তি জীবনে খুবই সরল মানুষ ছিল একদম। তো যেটা বলছিলাম যে সালমান চলে যাওয়ার পরে ওর সাথে অনেকগুলো ফিল্মে কাজ করার কথা ছিল। আমি তখন হ্যাঁ, আমি তখন ডেট দেওয়া ছিল, ওগুলো ফ্রি হয়ে গেল। এদিকে আবার তখন প্যাকেজ নাটকের জোয়ার শুরু হয়ে গেছে। আচ্ছা, আমি তখন ব্যাক করে আসলাম। প্যাকেজের হ্যাঁ, দিকটাতে কারণ আবার আমার তো অরিজিনাল জায়গা হচ্ছে নাটকের জায়গা। তা আমি আবার আমার নাটকের জায়গায় ব্যাক করলাম। নাটক তখন তো দিন রাত করে যাচ্ছি। এর মধ্যে ফিল্মে কাজ করছি খুব কম। ফিল্মের মানুষ আবার মনে করছে যে ও নাটকের মানুষ, নাটকে চলে গেছে, আর এখন ফিল্ম করবে না। আচ্ছা, বুঝছো? হ্যাঁ। তো তারপরেও কিছু কিছু কাজ আমি ফিল্মে করছিলাম। তারপরে আবার নাটকে ব্যস্ত হয়ে গেলাম। দিন রাত তুমি যেটা বলছিলা, প্রচুর ব্যস্ততার মধ্যে সময় গেছে। এখন ওই মিস করি অনেক সময়। তারপর মনে হয় আল্লাহ, ওখানে যে গেলাম, কাজ করলাম, এই করলাম। দেখো আমরা অনেক সময় কক্সবাজারে গেছি শুট করতে। ৫ দিন ৬ দিন আমরা টানা কাজ সি বিচে কাজ করছি, কিন্তু আমাদের কিন্তু মানে একটু পা ভেজানো হয়নি, বিচে টাইম পাইনি, সময় নেই। হ্যাঁ, হ্যাঁ, ও ৫ দিন পরে আমরা চলে আসছি ঢাকায়। হ্যাঁ, এরকম মানে ব্যস্ততাটা বুঝো কিরকম ছিল। খুব ভালো লাগছে সেই সময়ের গল্পগুলো শুনতে। যখন আপনাদের সাথে দেখা হয় তখনই আসলে সেই গল্পগুলো জানতে পারি। তবে গল্পের ফাঁকে আরেকটা গেমে চলে যেতে চাই। আপনার সামনে কিউবটা রাখা আছে, দেখতে পাচ্ছেন। আমি 10-এ বসে এই পার্টে 10টা প্রশ্ন করব আপনাকে, এবং ঠিকঠাক মতো কিন্তু সবগুলোর অ্যান্সার দিতে হবে, তাহলে কিন্তু 10-এ 10। প্রশ্ন মিস গেলে কিন্তু বশ হয়ে যাবেন, আর গেমটা খেলতে খেলতে আমার অ্যান্সারগুলো মানে আমার এটাকে কি করতে হবে বলো? এটাকে আপনি মেলানোর চেষ্টা করবেন। আমি আমার মতন ঘুরাইতে থাকবো আর তুমি হ্যাঁ, প্রশ্ন মানে করতে থাকবো। যতটুকু আপনি মেলাতে পারেন। ওকে, ফাইনালি কি হয় সেটা দেখো। হ্যাঁ, ওকে, সেটা দেখব। চলো। প্রথম প্রশ্নে যাই। আমাদের চলচ্চিত্র ভালো জায়গায় পৌঁছাচ্ছে ধীরে ধীরে। আপনি কি মনে করেন বিশ্ববাজারে টিকিয়ে থাকার মতো কাজ আমরা তৈরি করতে পারছি? শুরু হয়েছে, ওকে। বিশ্ববাজারে কাজ করা শুরু হয়েছে। অবসর সময়ে আপনি কি করেন? আমি গান শুনি, টেলিভিশন দেখি, ইউটিউব দেখি প্রচুর। ইউটিউবে মানে শিক্ষণীয় জিনিসপত্র দেখি। ওকে। পুরস্কার প্রাপ্তি নিয়ে কোনো আক্ষেপ আছে? না, একদমই নেই। না, মানুষের ভালোবাসার থেকে বড় পুরস্কার আর কি আছে? এই সময় কারা ভালো অভিনয় করছেন বলে মনে করেন? অনেকেই। আমি নাটকের ব্যাপারে বললাম, আমি এক সেকেন্ড, না আমি নাম বলবো না, কিন্তু আমি একটা বলি, আমি নাটকের ব্যাপারে বলছিলাম যে নাটকের অবস্থা খুব খারাপ, কিন্তু আমাদের অভিনেতা অভিনেত্রী অনেক ভালো ডিরেক্টর আছে, কিন্তু আনফরচুনেটলি নাটকগুলো ভালো হচ্ছে না। এটা হচ্ছিল ভালো ডিরেক্টর গুলা ভালো কাজ করছে, ওরা কয়েকজন, অভিনেত্রীরা ভালো কাজ করছে অল্প, ম্যাক্সিমাম গুলো হচ্ছিল যাতা, কিন্তু যারা করছে ভালো কাজ প্রত্যেকে ভালো করছে। আচ্ছা, ঠিক আছে। অভিনয়ের বাইরে আর কিছু করা হয়? না, অভিনয়ের বাইরে আমি বেকার। আচ্ছা। পেশা নেশা সবকিছু একটাই। ছোটবেলায় কি হতে চেয়েছিলেন? পাইলট। আচ্ছা, সে স্বপ্ন তো পূরণ হলো না। তার আগে সিনেমা হলের দারোয়ান। সিনেমা হলের দারোয়ান, আচ্ছা। সেটা না হলে সিনেমা হলের বিগ স্ক্রিনে আপনাকে সবাই দেখেছে। আচ্ছা, মঞ্চ, টিভি, চলচ্চিত্র কোন মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা সন্তোষজনক আপনার কাছে? আমার কাছে প্রত্যেক মাধ্যমেই ভালো লেগেছে, কিন্তু মঞ্চে কাজ করার মধ্যে আনন্দ অনেক বেশি। আচ্ছা, নিজের করা কোন চরিত্র আবার করার সুযোগ পেলে কোন চরিত্রটি করতে চাইবেন? আবার করার সুযোগ হলে আমি আবার জামাল কামাল করব। একদম। পারিবারিক গল্পে ধারাবাহিক নাটক আবার জনপ্রিয় হচ্ছে, তেমন কোন কাজে আপনাকে দেখা যাবে কি? এই যে আজকের মধ্যে। হ্যাঁ। আচ্ছা, আপনার প্রিয় পরিচালক? আমার প্রিয় পরিচালক নাটকে, ফিল্মে না কিসে? সবকিছু মিলে একজনের নাম। সবকিছু মিলে একজনের নাম সত্যজিৎ রায়।
আর যার সাথে আপনার কাজ, চৌধুরীটা তো ফিল্মের। আর আপনার আপনার কাজ করা হয়েছে এমন কারো যদি নাম বলতে বলি? অনেকেরই ভাইয়া, অনেকেরই। আচ্ছা, এখন ওরা অনেকেই কাজ করছে না, কিন্তু অনেকেরই। এটা সবসময় একটু কঠিন হয়ে যায় হ্যাঁ, আনসার কঠিন দেওয়া। না। প্লাস ওই যে আমি বললাম যে আনফরচুনেটলি ওরা অনেকেই এখন কাজ করছে না। ওদের নাম বললে হয়তো এখনকার দর্শকরা চিনবে চিনতে না পারবেন। অনেকে। হ্যাঁ। আচ্ছা, চমৎকার বলেছেন। এবং খেলা শেষ কতটুকু মিলল সেটা দেখতে পাচ্ছি। বেশি কিছু প্রচুর। মেলেনি আসলে, মোটামুটি ঠিক আছে। প্রচুর, এই যে হলুদ গুলা। আচ্ছা, এবং চমৎকার আসলে একটা আড্ডা দিলাম, ভীষণ ভালো হ্যাঁ, লাগলো। আমার খুব ভালো লাগলো, অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। অনেক ভালো লাগলো আমার, এবং দর্শকদেরকে আসলে উপহার দিতে পারলাম। সেই গল্প আড্ডার কিছু ঝলক তারা পেয়ে গেল। যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে আজকে। আপনারা দর্শকদের উদ্দেশ্যে আমি একটা জিনিস বলি, সেটা হলো যে নাটকের জায়গায় বলি, ফিল্মের জায়গায় বলি, পচা নাটক দেখেন না। তখন ওই যে টিআরপি বলে না, টিআরপিতে ডাউন হবে, তখন ভালো জিনিসগুলো উপরে যাবে। পচা নাটক, পচা জিনিস দেখেন না। ওগুলো ক্ষতি করে জীবনে, ভালো কিছু অ্যাড করে না। সবাই ভালো থাকবেন আপনারা। সত্যি তাই, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আজকে আসবার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ মেরিল, প্রথম আলো, আমাকে ডাকার জন্য। অবশ্যই। অনেকদিন পরে এরকম ক্যামেরার সামনে থাকলে না ভালো লাগে অনেক। এবং আমাদেরও ভালো লাগছে যে আপনি ক্যামেরার সামনে আবারও চলে এসেছেন। আশা করছি যে একটু বেশি দেখতে পাবো, এই আশা রেখে আজকে বিদায় নিচ্ছি। এবং প্রিয় দর্শক, আসলে এত গুণী অভিনেতার কাছ থেকে এই কথাটাই শুনতে চেয়েছিলাম, এবং এই কথাটা মেনেই আসলে শেষ করতে চাই যে আপনারা ভালো কাজের সাথে থাকুন, ভালো কাজ দেখুন, তাহলে আমরা সবাই উৎসাহ পাবো ভালো কাজ করার। সবাই ভালো থাকবেন। ক্যাফে লাইভ থেকে বিদায় নিচ্ছি আজকের মতো। আবারও দেখা হবে নতুন আয়োজনে, নতুন অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।